আচ্ছা, যেখানে ছিলাম, তো আমাদের মেমব্রেন গেল, সেটা হচ্ছে মাইক্রোপোরাস মেমব্রেন এবং হাইড্রোফিলিক মেমব্রেন, দুটোর কিভাবে কাজ করে দেখলাম। এখন ওয়াটার পারমি অর্থাৎ ওয়াটার প্রুফ ব্রিথেবল ফেব্রিক তৈরি করার ক্ষেত্রে কোটিং আমরা একটা ইউজ করব, অর্থাৎ কোনো কিছুর কোটিং যদি দেই, কোটিংটা কিরকম মনে করো যে আমরা কি করি যে এটা মাটির ক্ষেত্রে যারা কোমর কোমর কোনো কিছু ভেঙে গেছে হাঁড়ি পাতিল, সেটার উপর যখন আবার মাটি লেপ দিয়ে দেই, সেটাকে কোটিং বলছে, বা এই ধরনের কোনো কিছু কোটিং আমরা কিন্তু দিতে পারি। তো এই ধরনের ফেব্রিকের উপরে যখন আমরা কোটিং দিব, তখনও কিন্তু সেটা এই ধরনের ওয়াটারপ্রুফ ব্রিথেবল ফেব্রিক হবে। বলা হচ্ছে যে কোটিংটা কি জিনিস, তাহলে কোটিং এর মাধ্যমে কিভাবে হবে, বলা হচ্ছে যে কি দিস কনসিস্ট অফ এ লেয়ার অফ পলিমারিক ম্যাটেরিয়াল অ্যাপ্লাইড অন দ্য সারফেস অফ দ্য ফেব্রিক। আমরা কিছু পলিমারিক ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব, যেমন পলিইউরেথেন কোটিং হতে পারে, লাইক মেমব্রেনস। মনে করেন যে একটা একটা ফেব্রিক, সেই ফেব্রিকের উপর কি হচ্ছে, একটা গলিত পলিমার পলিইউরেথেন, সেটা আপনি অ্যাপ্লাই করছেন, টেনে দিলেন, তাহলে সেটার উপর কি একটা থিন ফিল্মের মতো হয়ে থাকলো, তাই না? যে অথবা ভাতের মাড় যখন ইয়েতে লেগে থাকে, তখন সেখানে কিন্তু একটা থিন ফিল্মের মতো তৈরি হয়, লক্ষ্য করেছেন কিনা? সো পলিইউরেথেন ইজ কোটিং ম্যাটেরিয়াল লাইক মেমব্রেনস এর মতোই তৈরি হয়, কিন্তু মেমব্রেনস যেটা হলো সেটা আগে থেকেই তৈরি করা থাকে, আর কোটিংটা হচ্ছে ফেব্রিকের মধ্যে মানে দেওয়ার পর তৈরি করতে হয়। মেমব্রেনটাকে আলাদাভাবে লাগাতে হয়, কিন্তু কোটিংটাকে আলাদাভাবে ফেব্রিকের সাথে লাগাতে হয় না, কারণ কোটিংটা ফেব্রিকের মধ্যেই তৈরি হয়। সো দ্য কোটিংস আর দ্য টু টাইপস, মাইক্রোপোরাস এবং হাইড্রোফিলিক। একইভাবে সো দিস কোটিং আর মাস থিকার দেন দ্য মেমব্রেনস, এবং মেমব্রেনের থেকে এটা কিন্তু অনেক বেশি থিক। দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, কোটিং এবং মেমব্রেন, মেমব্রেনটা বাইরে তৈরি করে লাগাতে হয়, কোটিংটা কিন্তু এখানেই তৈরি হয়, এবং মেমব্রেনের থেকে সেটা কিন্তু মাস থিকার। তো একইভাবে এটা তো মাইক্রোপোরাস, তখন দেখেছিলাম মাইক্রোপোরাস মেমব্রেন এবং হাইড্রোফিলিক মেমব্রেন, ঠিক সেম ভাবে এখানে মাইক্রোপোরাস কোটিং এবং মাইক্রোপোরাস মাইক্রোপোরাস কোটিং এবং হাইড্রোফিলিক কোটিং রয়েছে। তো মাইক্রোপোরাস কোটিং এর ক্ষেত্রে কি মানে হচ্ছে, অনেকগুলো পোর ছিদ্র থাকবে, কোটিং হ্যাভ সিমিলার স্ট্রাকচার টু দ্য মাইক্রো membranes porous membranes. The coating contains very fine interconnected channel and much smaller than drain drop, but the larger water drop একই ঘটনা, অর্থাৎ এটারও যে কোটগুলি রয়েছে, পোরগুলি রয়েছে, যেটা দিয়ে পানির কোনো প্রবেশ করতে পারবে না। তো এটা কিভাবে দেওয়া হয়, যেমন এখানে কয়েকটা পদ্ধতি রয়েছে। প্রথমত ওয়েট কোয়াগুলেশন, মানে হচ্ছে যে আমরা ইয়ে পড়েছি না, স্পিনিং, ম্যানমেড ফাইবারের স্পিনিং পড়েছি না, সেখানে পড়েছিলাম না ড্রাই মেল্ট এবং ওয়েট স্পিনিং সিস্টেম, মনে আছে কিনা তোমাদের? তো সেখানে একইভাবে আমরা কি করছি, যে পলিউরেথেন পলিমার ইজ ডিজলভ ইন অর্গানিক সলভেন্ট ডাইমিথাইল ফরমাইড, এটাতে আমরা কি করব, ডিজলভ করব, গুলাবো, টু প্রডিউস এন সলিউশন ইনসলিবল ইন ওয়াটার, যেটা আবার ইনসলিবল ইন ওয়াটারে, কিন্তু সেজন্য সেটাকে ডাইমিথাইল ফরমাইডে ডিজলভ করছি। ওকে, অ্যান্ড দিস ইজ দেন কোটেড অনটু দ্য ফেব্রিক, তারপর এটাকে কি করব, আমরা ফেব্রিকের উপর কোটিং করব। দ্য কোটেড ফেব্রিক ইজ পাসড through a conditioning chamber containing water vapor. As the organic solvent is miscible with the water, is diluted and solid polyurethane precipitated. The fabric is then washed to the removed solvent and the leaves behind the pores of the coating. Finally, the coated fabric is managed and dried. ঘটনাটা কি, মনে করেন এখানে একটা বাটিতে আপনি পলিইউরেথেন নিয়েছেন, পলিইউরেথেন যেহেতু পানিতে ডিজলভ হবে না, সেহেতু আপনি ডাইমিথাইল ফর্মালডিহাইডে কি করেছেন, ডিজলভ করেছেন। ওকে, ডিজলভ করার পর আমরা জানি যে মিথানল ইথানল বা এই ধরনের এগুলা কিন্তু তাপ দিলে উড়ে যায়। তো এখন এই সলিউশন হয়েছে, এটা আপনার একটা ফেব্রিক, সেই ফেব্রিকের উপর আপনি যেভাবে পেইন্ট করেন মনে করেন দেওয়ালে, সেভাবে কোটিংটা ঢেলে দিয়ে এটাকে ইভেনচুয়ালি অর্থাৎ ইকুয়াল করে পুরো ফেব্রিকটার উপর দিয়েছেন। এরপর এটাকে যখন কিউরিং চেম্বারের ভিতর দিয়ে পাস করছেন, তখন কি এটা যখন হিট হচ্ছে, এটার টেম্পারেচার বয়লিং টেম্পারেচারের উপরে, তখন মিথানল বা ইথানল বা এই ধরনের যে ইয়েটা আমরা ইউজ করছি ফর্মালডিহাইড, সরি ডাইমিথাইল ফর্মামাইড, এটা কি হচ্ছে, ইভাপোরেট হয়ে চলে যাচ্ছে। চলে যাওয়ার পর তাহলে এখানে শুধুমাত্র ড্রাই যে কোটিংটা সেটা পড়ে থাকলো, কিন্তু পলিইউরেথেনের, তখন এটা কিন্তু ফেব্রিকের সাথে আটকে গেল। ঠিক আছে, তো এটাকে এর জন্য আমরা বলতেছি ওয়েট কোয়াগুলেশন, মানে ডিজলভ করে, অর্থাৎ ডিজলভ করে সলিউশন তৈরি করে ফেব্রিকের উপর অ্যাপ্লাই করছি, এটা একটা প্রসেস। দ্বিতীয়ত যদি বলি কোটিং এর থার্মোকোয়াগুলেশন, এটা ছিল ওয়েট কোয়াগুলেশন, আর এটা হচ্ছে থার্মোকোয়াগুলেশন। একটু পার্থক্য কি,
ওখানে ডিসলভ করব, সলিউশন করব। যেমন চিনিকে যখন আমরা ইয়েতে করব, পানিতে গুলাবো, সেটা ডিসলভ। তো থার্মোকোয়াগুলেশনের ক্ষেত্রে কিভাবে ডিসলভ করবো, যে পলিইউরেথান ডিসলভ ইন অর্গানিক সলভেন্ট and resulting solution mixed with water produce an emulsion. An emulsion paste is coated on the side of the fabric. The fabric is then goes through the two-stage drying process. First stage employs a low temperature, remove the organic solvent, precipitating the polyurethane, and the coating is now mixer solid polyurethane and water. And second step is higher temperature on the water coating. থার্মোকোয়াগুলেশন কেন বলা হচ্ছে, যে এখানে বিশেষ করে আমরা টেম্পারেচারটাকে ইউজ করছি। এখানে প্রথমটাতে আমরা সলভেন্টে শুধুমাত্র ডিসলভ করেছিলাম, এখানে যেটা করব সেটা হচ্ছে যে সলভেন্ট এবং পানি যেহেতু দুটো মিশবে না, তাহলে তারা কি করবে, সাধারণত একটা সলিউশন তৈরি করবে, ইমালশন তৈরি করবে। তো এই ইমালশন যখন সৃষ্টি হবে, তখন সেই ইমালশনটা কি হবে, আমরা যখন ফেব্রিকের উপর অ্যাপ্লাই করব যথারীতি, সেটাও প্রথমে আমরা টেম্পারেচার দিয়ে হিট দিব। প্রথমে যে আমাদের সলভেন্টটা রয়েছে সেটা কি উড়ে যাবে, তখন পরে শুকনো পলিইউরেথানের সাথে কি থাকবে, পানি। পরে আবার হিট দিব, তখন পানিটাও উড়ে যাবে, তখন শুধুমাত্র আমাদের পলিইউরেথানটা পড়ে থাকলো। ফোম কোটিং, এছাড়াও আমাদের যে মিক্সার পলিইউরেথান বা পলি অ্যাক্রাইলিক অ্যাসিড এস্টার, এগুলো কিন্তু আমরা ফোমের মাধ্যমে ফোমে কোটিং করতে পারি। বলা হচ্ছে the foam is stabilized with 8 of additives. The foam is then coated on side of the fabric, and coated fabric is dried in microporous coating into the important foam cell and allow the penetration of water vapor, but with a small enough prevent liquid and penetration. বিশেষ করে আমরা ফোম যখন তৈরি করি তখন কি প্রচুর পোরাস হয় না, প্রচুর ছিদ্রযুক্ত হয় না। তো আমাদের যে মিক্সারটা রয়েছে, আমাদের যে পলিইউরেথান অর্থাৎ যেটা দিয়ে আমরা কোটিং দিতে চাই, সেই ম্যাটেরিয়ালটাকে যদি আমরা কি করি, এ ধরনের ফোম তৈরি করে অ্যাপ্লাই করি এবং সেটাকে পরে ড্রাই করি, তাহলে কিন্তু এটা আমাদের প্রচুর গ্যাপ যুক্ত হবে। বিশেষ করে স্পঞ্জ আমরা দেখি না, যে স্পঞ্জ বা এই ধরনের যে ম্যাটেরিয়াল গুলো, তারা কিন্তু এই ধরনের ভাবে তৈরি, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাপের সৃষ্টি হয়, যেটার মাধ্যমে শুধুমাত্র ওয়াটার মলিকুল ভাপার গুলো পাস করতে পারবে, কিন্তু ওয়াটার যে মলিকুল গুলো রয়েছে সেগুলো কিন্তু পাস হতে পারবে না। এই ছিল, আর একটু রয়েছে, একটু কষ্ট করে সহ্য করতে হবে। তো এখানে দুটো ছবি আমি দেখানোর চেষ্টা করেছি। প্রথম ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ পোরাস কোটিং। এই কোটিংটা দেওয়ার পর আসলে কিরকম হয়, তো আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট ছোট ছিদ্র, এটা কিন্তু 50K, মানে প্রচুর এক্সটেনশন করা, প্রায় 5000 50,000 বার মনে হয় এরকম, যাই হোক। তো এখানে যখন এরকম ম্যাগনিফাইং করে দেখা হচ্ছে, এটা কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না। তো এই যে অবস্থা, ছোট 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 পোর, সেটার ভিতর দিয়ে, এগুলো তো খালি চোখে দেখাই যায় না, তার ভিতরে যে পোর গুলি, তাহলে এর ভিতর দিয়ে পানি যেতে পারে না, কিন্তু শুধুমাত্র এখানে ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এটা যদি ফেব্রিক হয়ে থাকে, এটা যদি কোটিং হয়ে থাকে, তাহলে যেটা হচ্ছে পানির কণাগুলো সাধারণত 100 মাইক্রোমিটার বা এই ধরনের, তখন সেগুলো সাধারণত ফেব্রিকের ভিতর দিয়ে পাস করতে পারে। কিন্তু আমাদের যে কোটিং এর সাইজ, কোটিং যেটাকে এই যে সাইজগুলি, সেটা হচ্ছে 0.02 মাইক্রোমিটার। সো এর ভিতর দিয়ে কিন্তু পানির কণাগুলো প্রবেশ করতে পারছে না, শুধুমাত্র ওয়াটার ভাপারটা প্রবেশ করতে পারছে। ওকে, এরপরে মাইক্রোপোরাস কোটিং গেল, এরপরে হাইড্রোফিলিক কোটিং। হাইড্রোফিলিক কোটিংটা ঠিক আগের মতোই, অর্থাৎ এমন কিছু ম্যাটেরিয়াল দিয়ে কোটিং দিব যেটা কিনা অ্যামরফাস রিজিয়ন শো করবে, যার ফলে সেটার ভিতর দিয়ে আমার পানি যেটা রয়েছে সেটা ডিফিউজ হতে পারবে না, পানিটা প্রবেশ করতে পারবে না, কিন্তু যে ভাপারটা আছে সেটা ডিফিউজ হতে পারবে। বলা হচ্ছে যে হাইড্রোফিলিক কোটিংস আর ইউজ দ্য সেম বেসিক ওয়াটার ভাপার পারমিয়াবিলিটি mechanism as the hydrophilic members. The difference between microporous material and hydrophilic material is that with former, water vapor passes through the permanent air permeability structure, where the latter transmit vapor by molecular mechanism. অর্থাৎ সহজভাবে বলি, যে কোটিংটা দিলাম সেখানে আমরা কেমিক্যাল মডিফাইড বাই ইনকর্পোরেটিং পলিভিনাইল অ্যালকোহলস দিচ্ছি, কারণ আমাদের যে পলিইউরেথান সেটার কিন্তু ইয়েটা নাই, অর্থাৎ অ্যামরফাস রিজিয়নটা সেভাবে হবে না, সেই জন্য পলিইথিলিন এবং পলিভিনাইল অ্যালকোহলস এবং পলিইথিলিন অক্সাইডস কিন্তু আমরা তখন যখন মেমব্রেন তৈরি করছিলাম তখনও কিন্তু দিয়েছি। তাহলে এই দুটো দেওয়ার ফলে সেখানে কি অ্যামরফাস রিজিয়নটা সৃষ্টি হবে এবং সেটা এর ভিতর দিয়ে পানিটাকে অ্যালাউ করবে। তাহলে আলটিমেট কাহিনীটা কি, আলটিমেট কাহিনীতে দুটোর ক্ষেত্রে একই, মেমব্রেনটা বাইরে তৈরি করে লাগাইতে হয়, আর এটা হচ্ছে জাস্ট ফেব্রিকের উপরই তৈরি করব। এই ছিল আমাদের ওয়াটার
অর্থাৎ প্রুফ ব্রেদেবল ফেব্রিকের মোটামুটি একটা ধারণা। তো এখন একটু টেস্ট দিয়ে আমরা শেষ করব যে আমাদের ফেব্রিকটা যেটা তৈরি করলাম সেটা অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ হয়েছে কিনা এবং ব্রিদেবল হয়েছে কিনা সেটার জন্য কিছু টেস্ট রয়েছে। যেমন প্রথমত ওয়াটার টেস্টের ক্ষেত্রে স্টিমুলেটেড রেইন টেস্ট রয়েছে, পেনিট্রেশন প্রেসার টেস্ট রয়েছে। তো স্টিমুলেটেড রেইন টেস্টের ক্ষেত্রে স্প্রে টেস্ট, রেইন টেস্ট, ইম্প্যাক্ট টেস্ট ইত্যাদি অনেকগুলো রয়েছে। আমরা এতগুলি দেখবো না, আমরা জাস্ট সিলেক্টিভ কিছু দেখব। প্রথমত স্প্রে টেস্ট খুবই সহজ। পাশের চিত্রটিতে আমরা লক্ষ্য করি, উপরে আমাদের যে শাওয়ার রয়েছে বাসা বাড়ির, সেই শাওয়ারের মতো একটা পজিশন থেকে কি হচ্ছে, আমাদের একটা ফেব্রিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো আছে, অর্থাৎ যে ফেব্রিকটা আমরা টেস্ট করব সেটার উপর আমরা পানি ফেলতেছি। পানি ফেললে কি হবে, অর্থাৎ কতখানি পানি পাস করতেছে সেটা আমরা মেজার করব। এটাই কিন্তু আমাদের স্প্রে টেস্ট, অর্থাৎ পানিটা পাস করতে পারছে কিনা বা ময়েশ্চারটা কি পরিমাণ পাস করতে পারছে। বলা হচ্ছে যে টেস্ট মেথড 22 measure the resistance of the fabrics writing water. The test method is suitable for testing water repellency of fabrics and cannot be used for predicting the potable and rain resistance of the fabric. 180 specimen is fastened in 152 মিমি diameter hoop. এখানে যে হুপটা থাকবে রাউন্ড সেটা হচ্ছে 152 মিমি এরিয়া, 0.4 মিমি and placed on the inclined plane at 45 degree angle, এবং সেই হুকটা অবস্থান করবে কততে, 45 ডিগ্রি, চাকতির মতো, মনে করে একটা আটা চালনির মতো সেখানে আমার ফেব্রিকটা এইভাবে লাগানো আছে এবং সেই আটা চালনিটা কি হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া আছে। এখন এইখানে যেটা হচ্ছে 250 মিলি ডিস্টিল ওয়াটার ইজ অ্যালোয়েড টু স্প্রে দ্য সারফেস টেস্ট অফ দ্য স্পেসিমেন 25 থেকে 30 সেকেন্ড ফর হাইট 150 মিমি। এইটার থেকে এটার হাইট হচ্ছে 150 মিমি এবং এখানে থাকবে কত, 250 মিলি পানি থাকবে। 250 মিলি পানি ফেলবো আমরা কত দূর থেকে, 250 মিলি পানি ফেলবো প্রায় 25 থেকে 30 সেকেন্ড 150 মিমি উপর থেকে। অ্যাজ আমরা কি করছি, as shown in figure upon, and upon completing the spray of the hoop is removed and tapped finally against a solid object and the wet spotted pattern is compared with the rating chart supplied the apparatus. তারপর ফেব্রিকটাকে খুলে আমরা যেরকম করে পিলিং দেখি ঠিক সেরকম করে আমাদের যে চার্ট রয়েছে সেটার সাথে মিলিয়ে দেখব যে ফেব্রিকটা কতখানি ভিজেছে বা কতখানি পানি প্রবেশ করেছে। ক্লিয়ার? তাহলে স্প্রে টেস্টটা কি, 250 মিলি পানি 150 মিমি উপর থেকে 25 থেকে 30 সেকেন্ডে 152 মিমি একটা চাকতির উপর ওভেন ফেব্রিক, যে ফেব্রিকটা টেস্ট করব সেটাকে আটকিয়ে সেখানে আমরা পানি ফেলছি এবং দেখছি কি পরিমাণ ভিজে যায় বা কি পরিমাণ পানি পাস করে, সেটা তারপর আমাদের যে গ্রেডিং প্লেট রয়েছে সেটার সাথে অ্যাসেস করব। এটা হচ্ছে আমাদের স্প্রে টেস্টের কথা। ধৈর্য ধরো, আরেক দুটো টেস্ট রয়েছে। রেইন টেস্ট খুবই সিম্পল। রেইন টেস্ট ফিগার দেখে বুঝতে পারছো, পানিটা নজলের এই যে এখানে স্পেসিমেন যে ফেব্রিকটা আমরা তৈরি করেছি সেটা, তার পিছনে একটা ব্লটিং পেপার দেব এবং নজল দিয়ে পানি দেব। পানি দেওয়ার ফলে ফেব্রিকটা ভিজে যাবে। তো ভিজে যাওয়ার ফলে কতখানি পানি পাস করছে বা করছে না সেটাই ব্লটিং পেপারটাতে বোঝা যাবে। ব্লটিং পেপারটা যদি না ভিজে যায় তাহলে আমরা ধরে নিব, ব্লটিং পেপারটা যদি না ভিজে যায় তাহলে সেখানে আমরা কি করছি, যে দেখতেছি পানি যাচ্ছে না, তার মানে কি আমার ফেব্রিকটা ব্রেদেবল এবং ওয়াটারপ্রুফ, তাই না? আর যদি যায় তাহলে তো মনে করবো যে পানি চলে যাচ্ছে, তাহলে তো সেটা ওয়াটারপ্রুফ হয়নি। সো এটা এটিসি টেস্ট মেথড 35 অনুসারে করা হয়। এখানে 20 ইন্টু 20 সেন্টিমিটার ব্যাক বাই 1.4 সেন্টিমিটার ব্লট পেপার, একটা 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার স্পেসিমেন, তার পিছনে 15.2 ব্লটিং পেপার রয়েছে। এখন স্পেসিমেন ইজ এক্সপোর্ট হরিজন্টাল প্রেসার স্প্রে ওয়াটার ফ্রম ডিস্টেন্স 30.5 সেন্টিমিটার। এই নজল থেকে এই ফেব্রিকের দূরত্ব 30.5 সেন্টিমিটার এবং 5 মিনিট ধরে আমরা স্প্রে করব। দেন দ্য চেঞ্জ অফ দ্য হোয়াইট অফ দ্য ব্লড পেপার ইজ ইউজড অ্যাজ এ মেজার অফ দ্য ওয়াটার পেনিট্রেশন রেজিস্ট্যান্স। এই ব্লড পেপারটার আগে একটা ওজন থাকবে, স্প্রে করার পর বের করে আবার ওজন করব, তাতে বোঝা যাবে যে সেটা কোনো প্রকার পানি বা ময়েশ্চার শোষণ করেছে কিনা of the fabric. The test can be carried out different impact insensitive and complete picture of the penetration of the fabric or combination of the can be obtained by the performing different pressure, and the pressure should be varied 13 nanometer increment and determined. Okay, done. তাহলে এখানে আমরা কি করছি, রেইন টেস্ট করছি। ভেরি সিম্পল, কিচ্ছু নাই। একটা স্পেসিমেন 20 into 20, তার পিছনে একটা ব্লটিং পেপার, আগে ওজন করা,
ড্রাই ওয়েট নেওয়া, তারপর একটা নজেল থেকে 30.5 সেন্টিমিটার দূর থেকে আমরা স্প্রে করছি কি দিয়ে, স্প্রে নজল, এবং স্প্রে করছি 5 মিনিট ধরে। তো এটার পরে ওজন নিচ্ছে, অর্থাৎ যদি পানি পাস হয় তাহলে সেটার ওজন বেড়ে যাবে, আর যদি না হয় তাহলে ওকে। লাস্ট, উইন্ড রেজিস্ট্যান্স টেস্ট, সংক্ষেপে বলছি কিছুই না, এটার ভিতর দিয়ে বাতাস পাস হতে পারবে কিনা। এখানে একটা ফেব্রিক অর্থাৎ ফেব্রিক হোল্ডার রয়েছে, আমরা আমাদের যে ফেব্রিকটা সেখানে এটাকে হোল্ড করব। হোল্ড করার পর এটার এই যে মাথাটা চেম্বারটা ক্লোজ করে দিব, এবং এটার ভিতর দিয়ে একটা নির্দিষ্ট প্রেসারে বাতাস পাস হয়, এবং কি পরিমাণ বাতাস পাস হতে পারছে বা পারছে না সেটা এখানে দেখাবে। খুবই সিম্পল, বলা আছে স্পেসিমেন মাউন্টেড ওভার দ্য টেস্ট হেড এরিয়া 38.3 সেন্টিমিটার স্কয়ার and clamped at a force 50 প্লাস মাইনাস নিউটন, এটার ফোর্স। Air and velocity through the air is measured and pressure drop 125 across the specimen, এর ভিতর দিয়ে যাবে, and সেটাকে আমরা ব্রিটিশ স্ট্যান্ডার্ড প্রেসার মেজার করব রেটিং দেখে, যে কি পরিমাণ বাতাস যেতে পারছে অথবা যেতে পারছে না। ওকে, এরপরে আসলো আমাদের পানি যেতে পারছে কিনা সেটা দেখেছি, বাতাস যেতে পারছে কিনা সেটা দেখেছি, এবার ওয়াটার ভাপারটা যেতে পারছে কিনা সেটা দেখব। সেটার জন্য খুবই সিম্পল দুটো মেথড রয়েছে, তার ভিতরে একটা আমরা দেখব। এই চিত্রটা লক্ষ্য করি, এটা মনে করে একটা পাতিল, সেই পাতিলের উপরে একটা ফাঁকা জায়গা রেখে আমরা আমাদের ফেব্রিকটাকে বেঁধে দিয়েছি রিং এর মাধ্যমে। তো যার ফলে কি হচ্ছে, তো এটার কিন্তু ইভাপোরেশন হচ্ছে, অর্থাৎ এখান থেকে পানিটা বাষ্পীভূত হচ্ছে। তো এই ফেব্রিকটা ভেদ করে যেতে পারছে কিনা সেটাই কিন্তু আমরা দেখব। কিভাবে, বলা হচ্ছে যে a circular sample of 74 mm in diameter is sealed over the open mouth of a cup containing water and placed in a standard atmospheric condition. Good. আমরা কি করছি, 74 মিমি ডায়ামিটারের একটা 74 মিমি ডায়ামিটার কাপে সিল করছি। বলা হচ্ছে ওভার দ্য ওপেন মাউথ অফ দ্য কাপ কন্টেইনিং ওয়াটার প্লেসড ইন এ স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক কন্ডিশন, the evaporation of water through the fabric specimen is observed by successfully wetting of the cup after the specimen has reached equilibrium. তাহলে কি করছি, একটা কাপে মনে করো পানি নিচ্ছি, পানি নেওয়ার পর যে ফেব্রিকটা আমরা টেস্ট করব সেই ফেব্রিকটাকে এখানে সিল করে দিচ্ছি। তারপর কি করছি, দ্য ইভাপোরেশন অফ ওয়াটার, তাহলে এখানে এটা আস্তে আস্তে ইভাপোরেট হবে, বাষ্পীভূত হবে। ইভাপোরেশন অফ ওয়াটার থ্রু দ্য ফেব্রিক স্পেসিমেন ইজ অবজার্ভড বাই সাকসেসফুলি ওয়েটিং অফ দ্য কাপ আফটার স্পেসিমেন হ্যাজ রিচ ইকুইলিব্রিয়াম। তো আস্তে আস্তে এটা পানি শোষণ করবে এবং উপরের দিকে ডিফিউজ হওয়া শুরু করবে। দ্য কাপ ইজ ফিল্ড উইথ 100 মিলি ডিস্টিল ওয়াটার এন্ড এয়ার গ্যাপ ইজ 19 মিমি। If the left between the water surface of the fabric, the air velocity of the specimen is maintained 2.8 meter per centimeter, shown in figure. This is for the figure. After a suitable time, for example, overnight, the dishes are reweighted and time noted. The water vapor transmission given by কি করছি, তাহলে একটা কাপে ফেব্রিকটাকে সিল করে পানি দিচ্ছি, পানিটাকে তারপর প্রথম কাপ সহ ওজন করছি, পরবর্তীতে এক রাত পর আবার ওজন করছি, সেটা কতখানি সেটা আমরা অবজার্ভ করব। তাহলে এখানে 100 মিলি পানি নিচ্ছি, এই গ্যাপটা 19 মিমি এবং উপরে একটা ফেব্রিক বাঁধা থাকছে, তাহলে টোটালটার একটা ওজন আছে, সেটা ওভারনাইট রেখে দেবো। রেখে দেওয়ার পর দেখবো যে ওয়াটার ভাপর তো ইয়ে তো হবেই, সেই ময়েশ্চারটা কি পরিমাণ পাস করছে এবং ওজন নিব। তাহলে সেই ওজন, দুই ওজনের পার্থক্য থেকে কতখানি পানি উড়ে গেছে সেটা টেস্ট করা যাবে বা বোঝা যাবে। সেটার জন্য আমরা একটা সূত্র ইউজ করতে পারি, যে WVT = G × 24 × T × A, যেখানে GVT বলা হচ্ছে যে ওয়াটার ভাপর ট্রান্সমিশন রেট, সেটা গ্রাম পার মিটার স্কয়ার বাই ডে হতে পারে। আর জি হচ্ছে ওয়েট অফ দ্য চেঞ্জ, কতটুকু চেঞ্জ হলো, আমার ওয়েটের আগে ছিল কত, পরে ছিল কত, কত সময়ে হলো, এবং টেস্ট এরিয়া আমরা কাপটা কত নিয়েছি। তো এইখান থেকে টেস্ট করা যায়। তাহলে আমরা কতগুলো টেস্ট দেখলাম। প্রথমত আমরা ওয়াটার পারমিট করবে কিনা সেটার জন্য টেস্ট দেখেছি দুটো, একটা হচ্ছে স্প্রে টেস্ট আর একটা হচ্ছে রেইন টেস্ট। সর্বশেষ যদি উইন্ড টেস্টের ক্ষেত্রে বাতাস পাস হতে পারবে কিনা সেজন্য এই টেস্টটা। তৃতীয়ত আমাদের ওয়াটার ভাপরটা পাস হতে পারবে কিনা সেজন্য কাপ মেথড। ওকে, আমরা শেষের দিকে চলে এসেছি। এখানে কিছু ইয়ে রয়েছে, মনে করো যে রেটিং রয়েছে যে কোনটার কিরকম, যেমন কোনটা এই ধরনের ফেব্রিক তৈরির ক্ষেত্রে ভালো হবে, সেটা মাইক্রোপোরাস। এই কার এটা মাইক্রোফোন? ওকে, সো পেট লেমিনেটস, মাইক্রোপোরাস, অর্থাৎ বিভিন্নটা ইয়ে দেওয়া আছে,
রেটিং দেওয়া আছে যে কোনটা ভালো খারাপ। তো সাধারণত যেটা প্রথমটা পিটিএফ লেমিনেটস, এটাই সাধারণত সব ব্যবহৃত হয়। সেটার মার্কেট লিডার, ভার্সেটাইল, এক্সপেন্সিভ, হাই, এক্সেট্রা। ওকে, নেক্সট ফিউচার ট্রেন্ডস তো আছে বাংলাদেশে এখন চলবে। এই হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ অফ পিটি এফি মাইক্রোফোরাস ফিল্মের যে ইলেকট্রন মাইক্রোস্কোপিক ভিউ, অর্থাৎ কি ধরনের পোর রয়েছে সেটা। তো আজকে অনেক বড় একটা চ্যাপ্টার ছিল, আমি প্রথম থেকে একটি রিভিউ করে শেষ করে দিচ্ছি। তো প্রথমেই আমাদের যেটা ছিল যে ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক, মানে হচ্ছে একাধারে সেটাকে ওয়াটারপ্রুফ হতে হবে, দ্বিতীয়ত সেটাকে ব্রেথেবল হতে হবে। তো এই ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিকটা প্রয়োজন কেন? যেহেতু আমাদের বডি টেম্পারেচারটা কি করবে, তো ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিকের কমন ফিনোমিনা হচ্ছে এমন একটা ফেব্রিক যেটা দিয়ে পানি প্রবেশ করতে পারবে না, কিন্তু সেটার ভিতর দিয়ে বাতাস প্রবেশ করতে পারবে না, কিন্তু ময়েশ্চার বা হিট ট্রান্সমিট হওয়া সম্ভব। তো এটা কেন দরকার? আমাদের ঠান্ডার হাত বা বিভিন্ন প্রকার অ্যাডভার্স কন্ডিশন থেকে বাঁচার জন্য আসলে এটা দরকার হয়ে থাকে। বিভিন্নখানে অ্যাপ্লিকেশন দেখলাম, প্রিন্সিপালটা দেখলাম যে কিভাবে হয়। আমাদের ফাইবার এবং ফাইবারের গ্যাপের ভিতর দিয়ে যেতে পারে, অ্যাবজর্পশন এন্ড ট্রান্সমিশন ডিসরাপশন ফাইবারের ভিতর দিয়ে হতে পারে, এন্ড ওয়াটার ভাপার ফোর্সড বাই কোনো ফাঁকা জায়গা দিয়ে হতে পারে। তো একইভাবে সেটা ডিপেন্ড করছে ক্যাপিলারিটির উপর, যে কি পরিমাণ বেরোয় যাবে কিনা। তো সেটা সাধারণত আমরা তিনটি ভাগে ভাগ করছি, ক্লোজলি ওভেন ফেব্রিক, মেমব্রেস এবং কোটিং। ক্লোজলি ওভেন ফেব্রিকের ক্ষেত্রে কি অনেক টাইট করে ওভেন ফেব্রিক তৈরি করা হবে, যার ভিতর দিয়ে পানির কণাটা যেতে পারবে না, কিন্তু ময়েশ্চার ওয়াটার ভাপার যেতে পারবে। সে ধরনের দুটো ফেব্রিক হচ্ছে, প্রথমটা ভেন্টিল, যার দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয়টা হচ্ছে মাইক্রোডেনিয়ার সিনথেটিক ফিলামেন্ট ফাইবারস। ওকে, মেমব্রেনের ক্ষেত্রে আমরা যেটা পাতলা মেমব্রেন তৈরি করব, প্রথমটা হচ্ছে মাইক্রোপোরাস মেমব্রেন, যার অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকবে, এবং দ্বিতীয়টা হচ্ছে হাইড্রোফিলিক মেমব্রেন, যেগুলো ফেব্রিকের মধ্যে আটকাতে হবে, তার ভিতর দিয়ে তখন তারা পানিটাকে আটকাবে। এ দুটো ছিল। তৃতীয়ত যেটা ছিল আমাদের ইনকর্পোরেশন, অর্থাৎ কিভাবে লাগাবো। তো বিভিন্ন প্রকার লেমিনেশন করে আমরা ফেব্রিকের সাথে মেমব্রেনটাকে লাগাতে পারি, তার এই প্রকারভেদ। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কোটিং, অর্থাৎ আমরা ফেব্রিকের উপর কিভাবে কোটিংটা দিব, কোটিং তৈরি করব, সেটার উপর অনেকগুলা কোটিং ছিল, দুই প্রকার। প্রথমত মাইক্রোপোরাস এবং হাইড্রোফিলিক। তো মাইক্রোপোরাস কোটিং তৈরির জন্য অনেকগুলি মেথড ছিল। প্রথমত ওয়েট কোয়াগুলেশন ছিল, অর্থাৎ ডিজলভ করে পলিইউরেথেনকে একটা সলভেন্টে। দ্বিতীয়ত আমাদের যেটা ছিল সেটা হচ্ছে থার্মোকোয়াগুলেশন, একটু হিট দিয়ে এবং সেই সাথে পলিইউরেথেনকে ওয়াটার এবং ইমালশন তৈরি করে সলভেন্টের অ্যাপ্লাই করে দুই স্টেজে আমরা কি করছি, প্রথম স্টেজে সলভেন্টটাকে আউট করছি, রিমুভ করছি, দ্বিতীয় স্টেজে ওয়াটারটাকে রিমুভ করছি। তৃতীয়ত হচ্ছে ফোম কোটিং, অর্থাৎ ফোম তৈরি করে সেটা দিয়ে আমরা কিন্তু কোটিং করতে পারি। এই ছিল তার ইমেজ। তৃতীয়ত হচ্ছে হাইড্রোফিলিক কোটিং, যেটা হাইড্রোফিলিক ম্যাটেরিয়ালস গুলো দিয়ে, যেখানে অ্যামরফাস রিজিয়ন সৃষ্টি হবে এবং যেটার ভিতর দিয়ে ময়েশ্চারটাকে অ্যালো করবে। তাহলে মেমব্রেন এবং কোটিং এর ভিতরে পার্থক্য হচ্ছে, মেমব্রেনটা বাইরে থেকে তৈরি করে লাগাতে হয় লেমিনেটস বা এই ধরনের কোনো ম্যাটেরিয়ালের সাহায্যে, এবং বাট কোটিংটা কিন্তু সরাসরি ফেব্রিকের উপর করা হয়। টেস্ট ছিল আমাদের, প্রথমত ছিল স্প্রে টেস্ট, তারপরে ছিল রেইন টেস্ট, উইন্ড রেজিস্ট্যান্স টেস্ট এবং কাপ মেথড। এই ছিল সর্বশেষ আজকের। আর এটা ছিল একটা কিছু বৈশিষ্ট্য সবগুলোর, অর্থাৎ ব্যারিয়ার হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি এবং সেগুলোর প্রপার্টিস গুলো কিরকম এবং মার্কেটে কোনটা বেশি ভালো চলে। তো অনেক বড় চ্যাপ্টার ছিল। থ্যাংক ইউ সবাইকে।